সবাইকে স্বাগতম এডুকেশন অ্যান্ড আদার্সে। পূর্ববর্তী ক্লাসে আমরা ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা এ এবং এন এর ব্যবহার দেখেছিলাম, সেগুলো সম্পর্কে বিস্তারিত উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো আর্টিকেলের যে কমন অংশটুকু সেটি আমরা দুটি ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তো পূর্ববর্তী ক্লাসে ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করেছি, আজকে ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর্টিকেলের ডেফিনিট আর্টিকেলের আলোচনার পূর্বে তোমরা ইনডিফিনিট আর্টিকেলের যে আলোচনা যে আছে সেটি দেখে নেবে। আজকের এই ক্লাসটিতে তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি যে দি এর ব্যবহার। তো দি এর ব্যবহার সম্পর্কে প্রথমে আমরা তোমাদেরকে যে রুলসটি দেখাবো সেটি হয়তো বা তোমরা অনেকেই জানো। তো এই রুলসটি আমরা প্যারাগ্রাফে ব্যবহার করে থাকি। যেমন ধরো যে আই সি এ কাউ, এবং দ্বিতীয় লাইনে আমরা লিখলাম দ্য কাউ ইজ গ্রাজিং। এখানে যে বিষয়টি লক্ষণীয়, যে প্রথমে আমরা ব্যবহার করলাম এ কাউ এবং পরবর্তী লাইনে আমরা আবার ব্যবহার করলাম দি কাউ। তো এখানে যে বিষয়টি আমরা ব্যবহার করেছি সেটি হচ্ছে, তো আমরা প্রথম একটি কাউ সম্পর্কে ধারণা দিলাম এবং পরবর্তী লাইনে ওই কাউ বা গরুটি সম্পর্কে আমরা নির্দিষ্ট একটি ধারণা দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি প্যারাগ্রাফের ক্ষেত্রে। তো এখন দ্বিতীয় যে রুলসটি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে, যখন আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাই, কোনো ব্যক্তি হোক বা বস্তু হোক, সেক্ষেত্রে যখন আমরা নির্দিষ্ট করে বোঝাই তখন কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি। যেমন আই রিড ড্যাশ বুক ড্যাশ গার্ল ইজ ওয়াকিং। তো এখানে যে বিষয়টি লক্ষণীয়, যে আই রিড দ্য বুক, এখানে আমরা দি ব্যবহার করব, কেননা আমরা এখানে বইটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি। আবার দ্য গার্ল ইজ ওয়াকিং, এখানে বালিকাটি যে হাঁটছে, বালিকাটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যক্তি বা বস্তুর পূর্বে দি ব্যবহার করতে পারি। আমরা এখন চলে যাচ্ছি দি এর যে থার্ড রুলটির সেটিতে। তো দি এর থার্ড রুল যেটি হচ্ছে, যখন আমরা কোনো ব্যক্তি বা শ্রেণীকে বোঝাই তখন কিন্তু আমরা সেটার পূর্বে দি ব্যবহার করতে পারি। যেমন ড্যাশ মাদার loves her child। আবার ধরো যে the dash cow is an animal। তো এই দুইটি উদাহরণের ক্ষেত্রে আমরা যেটা বোঝাতে পারি যে এখানে কিন্তু মাদার দিয়ে একটি শ্রেণীকে নির্দেশ করছে এবং কাউ দিয়ে একটি পশুর শ্রেণীকে নির্দেশ করছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি উভয়টির ক্ষেত্রেই। তো এই রুলসটির সাথে সম্পর্কিত আরেকটি রুলস আছে, সেটি হচ্ছে যখন কোনো অ্যাডজেক্টিভ এই রুলসটির মতোই যখন কোনো শ্রেণীকে নির্দেশ করে, অর্থাৎ যখন কোনো অ্যাডজেক্টিভ শ্রেণী নির্দেশ করে তখন ওই অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু আমরা দি বসাতে পারি। তো উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। যেমন ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি ড্যাশ পুর আর অনেস্ট। তো এখানে যেটি, যে এই যে এখানে রিচ কিংবা এখানে যে পুর, এটি দ্বারা কিন্তু একটি শ্রেণীকে বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ হলো এরা কিন্তু শ্রেণীকে বোঝানো হচ্ছে, যে রিচ দ্বারা কিন্তু ধনিক শ্রেণীকে বোঝানো হচ্ছে, আর এখানে পুর কিন্তু সমস্ত যে নিম্নবিত্ত
গরিব সেই শ্রেণীকে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দি ব্যবহার করতে পারি, কেননা এখানে যে শ্রেণীকে বোঝানো হচ্ছে, তো অ্যাডজেক্টিভ হলেও এটি কিন্তু শ্রেণীকে নির্দেশ করছে আমাদের যে পূর্বের নিয়মটি ছিল সেটির অনুযায়ী। তো এক্ষেত্রে কিন্তু আমরা দি বসাতে পারি। তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী রুলসে। তো পরবর্তী রুলসটি হচ্ছে, যখন আমরা কোনো পরিচিত বস্তুকে নির্দেশ করি, পরিচিত বস্তু বা স্থানকে আমরা নির্দেশ করি, তখন কিন্তু আমরা তার পূর্বে দি বসাতে পারি। যেমন উদাহরণ দিচ্ছি যে হি ওয়েন্ট টু ড্যাশ স্কুল। এখানে যে সে স্কুলে গিয়েছিল, অর্থাৎ স্কুলটি কিন্তু তার কাছে চেনা। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দি বসাতে পারি। তো আরেকটি উদাহরণ দিচ্ছি যে দ্য বয় ওয়েন্ট টু ড্যাশ রিভার, অর্থাৎ বালকটি নদীতে গিয়েছিল। তো এক্ষেত্রেও কিন্তু আমরা দি বসাতে পারি, কেননা এটি আমাদের চেনা স্থানকে নির্দেশ করার জন্য দি ব্যবহার করতে পারি। তো আমাদের পরবর্তী নিয়ম যেটি আছে যে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ ইত্যাদির পূর্বে কিন্তু আমরা দি বসাতে পারি। যেমন ধরো যে ড্যাশ মার্স, মার্স কিন্তু মঙ্গল গ্রহ, ড্যাশ মুন, ড্যাশ স্কাই, ড্যাশ আর্থ, এগুলোর পূর্বে কিন্তু আমরা দি বসাতে পারি, কেননা আমাদের যে রুলস সেটি হচ্ছে পৃথিবী, চন্দ্র, সূর্য প্রভৃতির পূর্বে আমরা দি বসাতে পারি, কেননা এগুলো হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ এগুলোর একটি করে, এগুলোর দ্বিতীয় কোনো বিষয় নেই, এজন্য আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য এগুলোর ক্ষেত্রে আমরা দি বসাতে পারি। তো আমাদের পরবর্তী যে রুলসটি আছে সেটি হচ্ছে যে ধর্মগ্রন্থ, পত্রিকা এবং আমাদের যে মহাকাব্য, এগুলোর পূর্বে কিন্তু আমরা দি বসাতে পারি। যেমন তোমাদেরকে উদাহরণ দিচ্ছি যে ড্যাশ হলি কোরআন, ড্যাশ প্রথম আলো, ড্যাশ শাহনামা। তো এখানে যে হলি কোরআন, এটি হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, এটিতে আমরা দি ব্যবহার করতে পারি। প্রথম আলো একটি পত্রিকা, এখানে আমরা দি ব্যবহার করতে পারি। শাহনামা একটি মহাকাব্য, এটির পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে রুলস সেটিতে। তো আমাদের পরবর্তী যে নিয়মটি আছে সেটি হচ্ছে নদী, সাগর, মহাসাগর, পরবর্তীতে আমাদের আছে জাহাজ, বন, পরবর্তীতে পাহাড়, আরও আছে আমাদের দ্বীপপুঞ্জ, এগুলোর পূর্বে কিন্তু আমরা দি বসাতে পারি। তো উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, প্রতিটির জন্যই উদাহরণ দিব। যে দেশ ধরো মেঘনা, পরবর্তীতে ধরো যে আমাদের দেশ আটলান্টিক, দেশ ধরো যে টাইটানিক, দেশ ধরো যে তোমরা অ্যামাজন, ধরো যে দেশ
হিমালয়স। তো এগুলোর পূর্বে কিন্তু আমরা দি বসাতে পারি। মেঘনার পূর্বে আমরা দি বসাতে পারি, কেননা এটি একটি রিভার বা নদী। আটলান্টিক এটি একটি মহাসাগর, দি বসাতে পারি। টাইটানিক একটি জাহাজ, এখানে দি বসাতে পারি। অ্যামাজন একটি বন, আমরা দি বসাতে পারি। পরবর্তীতে হিমালয়স একটি পাহাড় বা পর্বত শৃঙ্গ, সেক্ষেত্রে কিন্তু আমরা দি বসাতে পারি। তো আমরা যেটি পড়ছিলাম যে বেশ কয়েকটি উদাহরণ দেখিয়েছি, আরও কয়েকটি উদাহরণ দেখাবো এখন। যে ধরো যে দেশ আন্দামান, এটি একটি দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ। তো এটির পূর্বে কিন্তু আমরা দি বসাতে পারি। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি নোট দিয়ে তোমাদেরকে এখন বল দিব, সেটি হচ্ছে যে দ্বীপপুঞ্জ কিংবা পর্বতপুঞ্জ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বসাতে পারি হচ্ছে দি, কিন্তু শুধুমাত্র একটি দ্বীপ বা একটি পর্বত, সেক্ষেত্রে কিন্তু আমরা দি বসাতে পারি না। দি এক্ষেত্রে বসবে না। যেমন তোমাদের উদাহরণ দিচ্ছি, দেশ এভারেস্ট, দেশ জাভা। এক্ষেত্রে একটি দ্বীপ কিংবা একটি পর্বত হওয়ার কারণে এক্ষেত্রে কিন্তু আমরা দি বসাতে পারবো না। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে রুলস আছে সেটাতে। তো এখানে যেটা বলবো যে প্রসিদ্ধ স্থান, ভবন কিংবা আমাদের যে আছে যে ঘটনা, সেক্ষেত্রে কিন্তু আমরা দি বসাতে পারি। যেমন প্রসিদ্ধ স্থান, ধরো যে আমরা দিলাম পাঞ্জাব, ভবন ধরো যে তাজমহল, ঘটনা ধরো যে লিবারেশন ওয়ার। তো এই প্রতিটির ক্ষেত্রে কিন্তু আমরা দি বসাতে পারি। এটি হচ্ছে আমাদের এই রুলসটি, যে প্রসিদ্ধ স্থান, ভবন কিংবা ঘটনার পূর্বে আমরা কিন্তু দি বসাতে পারি। তো পরবর্তী যে রুলস, যে জাতি বা সম্প্রদায়, এর পূর্বে কিন্তু আমরা দি বসাতে পারি। যেমন ধরো যে দেশ বাংলাদেশি ড্যাশ মুসলিম। তো দেখো এখানে বাংলাদেশি একটি জাতি বোঝাচ্ছে, আর মুসলিম এখানে একটি সম্প্রদায় বোঝাচ্ছে। তো আমাদের যেটি রুল সেটি হচ্ছে জাতি বা সম্প্রদায়ের পূর্বে আমরা সরাসরি আর্টিকেল হিসেবে দি ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দি বসাতে পারবো। তো এখানে দি, এখানেও আমরা দি বসাতে পারি। তো এটি হচ্ছে আমাদের এই নিয়মটি। তো পরবর্তী নিয়মটি দেখো, যে ঋতু বা দিকের নামের পূর্বে আমরা কিন্তু দি বসাতে পারি। তো ঋতু এবং দিকের নামের পূর্বে দি বসাতে পারি। তো উদাহরণ দিচ্ছি তোমাদের জন্য, তাহলে তোমরা উদাহরণ দিয়ে যদি শিখতে পারো তাহলে তোমাদের জন্য বোঝাটা অনেক সহজ হবে। তো দেখো ঋতুর নাম কি আছে, ধরো যে আমরা ঋতু দিলাম স্প্রিং, বসন্ত। আর ধরো যে দিকের নাম কি আছে, ধরো যে ইস্ট। তো এখানে যেটা বললাম যে ঋতু এবং দিকের নামের পূর্বে আমরা দি বসাতে পারি। তো এখানে আমরা দি বসাতে পারি। আবার দিকের নাম, যেমন দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, তো এই ক্ষেত্রে আমরা দি বসাতে পারি। তো পরবর্তী যে রুলটি আছে সেটি হচ্ছে তার পূর্বে আমরা সরাসরি দি ব্যবহার করতে পারি। তো তারিখের পূর্বে দি, উদাহরণ ড্যাশ 15th মে। এখানে যেটি বললাম যে এটি একটি তারিখ, তাই এখানে আমরা সরাসরি আমরা দি ব্যবহার করতে পারি।
পরবর্তী যে নিয়মটি আছে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, তো এটি সর্বদাই বসে যে তোমরা যদি অ্যাডজেক্টিভের যে বিভিন্ন রূপ আছে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো পড়ে থাকো, তো জেনে থাকবে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদাই দি বসে থাকে। তো ধরো একটি উদাহরণ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তো বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তো সেইটার পূর্বে আমরা দি বসাতে পেরেছি। তো সুপারলেটিভ ডিগ্রির রুলে এটা সাধারণভাবে বলা আছে যে সুপারলেটিভ ডিগ্রির রুলেই বলা আছে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। তো সুপারলেটিভ ডিগ্রি যদি জানা থাকে তো এই রুলটি নিয়ে সমস্যার কোনো কথা নয়। তো এইমাত্র তোমাদের যেটি বললাম যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদাই দি বসে, তবে এখন তোমাদেরকে যেটি দেখাবো যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দি বসে না, তবে কোনো দুইটি নিয়ম দেখাবো যে দুইটি নিয়মের ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দি বসতে পারে। তো এটি গুরুত্বপূর্ণ বিষয় যে সাধারণত যেহেতু দি বসে না, এটি ব্যতিক্রম নিয়ম। তো দেখো যে হি ইজ dash better of the two, অর্থাৎ দুইজনের মধ্যে সে একটু বেশি ভালো। তো এই ক্ষেত্রে যখন আমরা যেটা বোঝাবো যে এইখানে যখন আমরা আর্টিকেল ব্যবহার করব তখন কিন্তু আমরা এখানে দি ব্যবহার করতে পারি। তো দুইজনের মধ্যে তুলনায় যখন একজনকে আমরা আরেকজনের থেকে ভালো বোঝাবো সেক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি। তো আরেকটি নিয়ম দেখাবো তোমাদেরকে যে যত তত অর্থ বোঝাতে আমরা যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি তখন কিন্তু আমরা আবার দি বসাতে পারি। দেখো এখানে দেখো যে এখানে অ্যাডজেক্টিভ সোনার, বেটার এদেরকে বোঝানোর জন্য আমরা যে যত তত এখানে বোঝানোর জন্য আমরা এখানে দি বসাতে পারি। এখানে দিটি মূলত অ্যাডভার্বের কাজ করেছে, তাই এই দিটিকে ইনস্ট্রুমেন্টাল দিও বলা হয়ে থাকে। তো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে তোমাদের দুটি বিশেষ নিয়ম ছিল সেটি তোমাদেরকে বলে দিলাম। তো এখন যেটি বলবো যে পজিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে দে, মাই, হিজ, হার, আওয়ার, সেগুলোর পরিবর্তে কিন্তু আমরা দি বসাতে পারি। এটি আমাদের ধারণা আছে যে আমরা জানি সবসময় যে আমরা যখন বলে থাকি যে মাই বুক, ধরো যে ইট ইজ মাই বুক, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মায়ের পরিবর্তে এখানে যেটি আছে দিস ইজ দ্য বুক, দ্য ব্যবহার করতে পারি। অথবা ধরো যে দিস ইজ হার পেন, সেখানে আমরা দিস ইজ দ্য পেনও ব্যবহার করতে পারি। তো দুটি প্রপার নাউনের তুলনায় কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি। তো উদাহরণ দেখো যে নজরুল ইজ ড্যাশ বাইরন অফ আস, অর্থাৎ নজরুল হচ্ছে আমাদের বাইরন। অর্থাৎ এখানে একজন কবির সাথে আরেকজন কবিকে তুলনা করা হয়েছে, অর্থাৎ একটি প্রপার নাউনের সাথে আরেকটি প্রপার নাউনের তুলনা করেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি, যদিও এটি ব্যক্তির নাম বোঝাচ্ছে, তবে প্রপার নাউন যেহেতু সেহেতু আমরা এখানে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করতে পারি। তো সর্বশেষ যেটি আমরা এখানে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি যে প্রপার নাউনের সাথে প্রপার নাউনের তুলনা দিয়ে ব্যবহার করতে পারি। তো পরবর্তীতে যেটি দেখব যে কোনো একটি নাউন দ্বারা যদি আমরা পেশা বোঝাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট আর্টিকেল যেটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার করতে পারি। ধরো যে হি জয়েন্ট ড্যাশ আর্মি, অর্থাৎ সে আর্মিতে যোগদান করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে ব্যবহার করতে পারি। অর্থাৎ যেহেতু এখানে আর্মি দ্বারা একটি পেশাকে বোঝাচ্ছে, সেনাবাহিনী একটি পেশাকে বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে পেশার পূর্বে বা বৃত্তির পূর্বে দি বসাতে পারি। তো পরবর্তী যে নিয়মটি আছে যে নির্দিষ্ট করে বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন ও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে। আমরা সাধারণত কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসাই না। যেমন ধরো যে ওয়াটার, ওয়াটারের পূর্বে কিন্তু আমরা কখনো দি বসাই না, কিন্তু যখনই আমরা বলবো ড্যাশ ওয়াটার অফ দ্য পন্ড, অর্থাৎ আমরা নির্দিষ্ট করে বুঝিয়ে দিলাম যে শুধুমাত্র পুকুরের পানি,
ধরো যে দ্য ড্যাশ ওয়াটার অফ দ্য পন্ড ইজ ডার্টি, অর্থাৎ এই পুকুরের যে পানি সেটি ময়লা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দি ব্যবহার করতে পারবো, যেহেতু আমরা নির্দিষ্ট করে বুঝেছি। তার একটি যেটি আছে, কোনো অ্যাডজেক্টিভ যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি। তো দেখো যে আই লাইক ড্যাশ হোয়াইট অফ এগ, অর্থাৎ আমি ডিমের সাদা অংশটি পছন্দ করি। এখানে কিন্তু হোয়াইট দিয়ে রঙকে বোঝায়নি, বরং ডিমের যে সাদা অংশ আছে হোয়াইট দিয়ে মূলত হোয়াইট পার্টকে বোঝানো হয়েছে। তাই এখানে যেহেতু আমাদেরকে অ্যাডজেক্টিভ হলেও আমরা যেহেতু এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই আমরা এখানে কিন্তু দি ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আমাদের ডেফিনিট আর্টিকেলের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষ যে রুলটি আছে সেটি এখন তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা কমন নাউনে কিন্তু কখনো আমরা আর্টিকেল ব্যবহার করি না। ধরো যে মাদার, এটিতে কিন্তু আমরা কখনো বলবো না যে ইট ইজ দ্য মাদার, ইট ইজ দ্য ফাদার, আমরা কি কখনো এটি বলি? কিন্তু যখন আমরা বলবো যে ড্যাশ মাদার ইন হার রোজ, অর্থাৎ তার মাতৃত্ব জেগে উঠল। এখানে কিন্তু মাদার দিয়ে মাকে বোঝায়নি, বরং গুণ বা মাতৃত্ব বোঝানো হয়েছে। তো এটা মূলত একটি গুণকে বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে সাধারণত আমরা কমন নাউনের পূর্বে দি ব্যবহার করি না কিংবা কোনো আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু গুণ যখন বোঝাবো তখন কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। তো এরই সাথে শেষ হলো আমাদের ডেফিনিট আর্টিকেলের আলোচনা। তো ডেফিনিট আর্টিকেলের আলোচনাটা ইনডিফিনিট আর্টিকেলের আলোচনা থেকে একটু বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে, কেননা ডেফিনিট আর্টিকেলের ব্যবহার অসংখ্য। তো আমি তোমাদের সাথে যেগুলো আলোচনা করেছি যে কোন কোন ক্ষেত্রে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে কোন কোন বিষয়ের পূর্বে আমরা দি সরাসরি ব্যবহার করব। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এতক্ষণ ধরে আলোচনাটা শুনেছো যে আমরা যখন আর্টিকেলগুলো পড়বো তো আমাদের যে আর্টিকেলের ভিতরে নাউন, অ্যাডজেক্টিভ, ফ্রেজ ইত্যাদির অসংখ্য ধারণা চলে আসবে। তো নাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি সম্পর্কে তোমরা আগে ধারণা করে নেবে। তো নাউন, অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ যেগুলো আছে সেগুলো পড়ে নেবে, তাহলে ডেফিনিট আর্টিকেলের যে নিয়মগুলো আছে সেগুলো বুঝতে পারবে। তো এক্সাম্পলগুলো ভালো করে বুঝবে। তো এটি ছিল আমাদের সাধারণ যে আলোচনা, সাধারণভাবে যে নিয়মগুলো ছিল ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, সেগুলোর আলোচনা আমরা শেষ করলাম। তো আমরা অনেক কিছু আলোচনা করলাম আর্টিকেল নিয়ে, যে এ এন দি এর ব্যবহার, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল ও ডেফিনিট আর্টিকেলের ব্যবহার। তো তোমাদের জন্য একটি প্র্যাকটিস অংশ আছে, তোমরা প্র্যাকটিস করবে বাসায়। তো প্রথম যে উদাহরণটি আছে, ইউ আর ড্যাশ নজরুল আই সি, ইট ইজ ড্যাশ এক্স রে মেশিন, এভরিবডি লাইকস ড্যাশ অনেস্ট ম্যান, ইট ইজ ড্যাশ মোস্ট বিউটিফুল বিল্ডিং, ড্যাশ আল্পস আর ইন ইতালি। তো এগুলো হচ্ছে আমাদের যে নিয়মগুলো পড়েছি, সেগুলো যদি পড়ো তো এ এন দি কোন ক্ষেত্রে কোনটা বসবে সেটা বুঝতে পারবে। তো পরীক্ষায় কিন্তু আমাদের এইভাবে আর্টিকেল আসবে না, পরীক্ষায় আমাদের আর্টিকেল আসে প্যাসেজ হিসেবে। তো যে কোনো পরীক্ষায় আমরা ধরি, তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটি আমি স্যাম্পল রেখেছি যে প্যাসেজ আর্টিকেল কীরকম হতে পারে। তো প্যাসেজ আর্টিকেল তোমাদের জন্য স্যাম্পল রেখেছি সোজা। তো আমরা কঠিন যেগুলো আছে সেগুলো নিয়ে হয়তো পরে আলোচনা করবো। আমরা যে বেসিক নিয়মগুলো পড়লাম সেগুলোর আলোকে একটি প্যাসেজ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, হাবিব ওয়েন্ট টু ড্যাশ স্টেশন টু মিট হিজ ফাদার অ্যারাইভিং ফ্রম ঢাকা, ড্যাশ ট্রেন ওয়াজ লেট, হি বট ড্যাশ নিউজপেপার অ্যান্ড ওয়াকড ইন্টু ড্যাশ ওয়েটিং রুম, ড্যাশ ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, হি কুড নট ফাইন্ড ড্যাশ empty seat. As dash result, he had to stand there. Finally, dash train came. তো এখানে 10টি, এখানে 8টি এবং উপরে 5টি, মোট 13টি আর্টিকেল তোমাদের জন্য আমি প্র্যাকটিস করার জন্য দিলাম। তো করবে, আর এর প্র্যাকটিস করার পূর্বে রুলস যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নেবে। তো আশা করি সমস্যা হবে না তোমাদের জন্য। তো আর্টিকেলের যে কমন পার্টটুকু ছিল, সাধারণ অংশটুকু, সেটা আমরা সমাপ্ত করলাম। যে আর্টিকেলের যে ইউজগুলো ছিল সেগুলো দেখলাম, ব্যতিক্রমগুলো দেখলাম, তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য দিলাম। তো এরই মাধ্যমে শেষ হলো আজকের এডুকেশন অ্যান্ড আদার্সের ইংলিশ গ্রামারের আর্টিকেল অংশের ক্লাসটি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।